হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেবি স্মার্টওয়েজ। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার পার্ট 4 নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো প্রথম দিন। পরবর্তী প্রশ্ন, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো পত্রপুট। পরবর্তী প্রশ্ন, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হলো দিন ও রাত্রি। এবার বলেছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর, লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক, এ কথা শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন বলে জানিয়েছেন? তো এই প্রশ্নটি তোমাদের প্রশ্নপত্রে একটু ভুল দেওয়া আছে, এখানে হারিয়ে যাওয়া কালিকলম লেখা রয়েছে, তবে এখানে হারিয়ে যাওয়া কালিকলম হবে না, এখানে হবে বাংলা ভাষায় বিজ্ঞান। উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রাহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়েছিলেন। পরবর্তী প্রশ্ন, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তর, আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর, উদ্ধৃত কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে নির্দেশ করেছেন মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেওয়ালের মতোই বাধা হয়ে দাঁড়ায়। হিমানির বাদ সেই বাধার প্রতীক। দেখো, এবার বলেছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, ওর হবে বক্তাকে, কেন তার এমন মনে হয়েছে? উত্তর, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা তপনের ছোট মেসোমশাই। গরমের ছুটিতে তপন মামাবাড়িতে বেড়াতে গেলে সেখানে লেখক মেসোমশাইকে দেখে তার মনেও লেখক হওয়ার ইচ্ছে জাগে। এরপর তপন তার স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে একটি গল্প লিখেছিল। মাসির মাধ্যমে লেখাটি তার লেখক মেসোর কাছে পৌঁছালে সেটি পড়ে মেসোমশাই আলোচ্য মন্তব্যটি করেছেন। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কার মাথার ওপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তর, জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আসবেন না এ কথা তার প্রেমিকের অজানা ছিল। কিন্তু জীবন এতে থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায়। নিরন্তর অপেক্ষা চলতেই থাকে। দীর্ঘ প্রতীক্ষারতা নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলি যেন পাথরের বোঝা হয়ে তার মাথার ওপর নেমে আসে। এখানে পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর, কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় চারপাশের অশান্ত সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সাধারণ মানুষের বিপন্নতার ছবি তুলে ধরেছেন। সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত বঞ্চিত ও হতভাগ্য জনগণ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চির ভিখারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে প্রতিকূলতা ও যুগযন্ত্রণায় ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দৈন্যও আজ বড় প্রকট। তাই কবি একথা বলেছেন যে
আমরা ভিখারি 12 মাস। পরবর্তী প্রশ্ন, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লিখিত হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত আফ্রিকা কবিতায় আমরা উদ্ভ্রান্ত আদিম যুগের কথা জানতে পারি। স্রষ্টার ততক্ষণ পর্যন্ত সন্তুষ্টি হয় না যতক্ষণ না তার সৃষ্টিকর্ম নিজের মন মতো হয়। উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তার সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। এই ধ্বংসলীলার সময়ে প্রাচী ধরিত্রীর হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকার জন্ম হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আমরা যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তর, প্রাবন্ধিক শ্রীপান্ত লেখালেখির অফিসে কাজ করেন। লেখক ছাড়া সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করেন, এমনকি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দেন। কলম লেখকের নিত্যসঙ্গী, কখনো সেই কলম নিয়ে যেতে ভুলে গেলেই বিপদ। অফিসে কারো সঙ্গে কলম থাকে না, কলম পেলেও তার মুখ ভোঁতা, ফলে লিখে তিনি শান্তি পান না। লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারো কাছে কলম থাকে না, তবুও কালগুনে তারা সবাই মুন্সি। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দ। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর, প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন। বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তবতাবোধ নিয়ে আর 5টা শিশুর মতোই তার পথ চলা। লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে। সেই তপন তার লেখক মেসোমশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য তার সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। এরপর বেশ কিছুদিন পর সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোয়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। অলৌকিক শব্দটির আভিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না। এক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, তা মেসোর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য ছিল যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক। আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? উত্তর, শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি নেওয়া হয়েছে। পরবর্তী অংশ, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এ আমন্ত্রণ বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় নিরন্ন সাধারণ মানুষদের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন, আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন। মানুষের চলার পথে ডাইনে বায়ে উপর নিচে প্রতিটি দিকেই প্রতিকূলতা। হানাদারি শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন, বাদ যায়নি শিশুরাও। আমাদের নিজেদের অস্তিত্বও বিপন্ন। সমগ্র পৃথিবীটার যেন জীবনমৃত অবস্থা, আর এইখানেই কবির দায়বদ্ধতা। তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায়
পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটামারা জুতোর তলার কাদারপিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। উত্তর, পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পিছনেই থাকে নানান গল্প বা ঘটনা। তবে গল্প বা ঘটনা যাই থাক না কেন, প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার, এ কথা সকলেই মানতে বাধ্য। লুইস অ্যাটসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনেও এমনই একটি বৃত্তান্ত রয়েছে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আরেক ব্যবসায়ী সই সাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরেই তার নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন। পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? তার কি পরিণতি ঘটল? উত্তর, নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস ও বিনাশের প্রতীক হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ। পরবর্তী অংশ, যুদ্ধের ভয়ঙ্কর নিষ্ঠুরতায় কবির শহর ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। যুদ্ধের আঘাতে সমস্ত সমতল জুড়ে আগুন লাগলো। দেবালয়ও তার হাত থেকে রক্ষা পেল না। মানুষের মধ্যেকার যে দেবত্বের মিথ ছিল তা ধ্বংস হয়ে গেল। সেই সঙ্গে নিশ্চিহ্ন হলো কবির মধুর স্মৃতি বিজড়িত সেই স্বপ্নের বাড়িটিও। কবির বারান্দায় যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, তার প্রিয় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রিয় জল তরঙ্গ সবই ধ্বংস হলো যুদ্ধের আগুনে। গোটা শহরটাই পুড়ে গেল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের বিভৎস মাথা ও রক্তের একটা কালো দাগ। কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি, যুদ্ধের বিভৎসতা মানুষের লোভ, হিংসা এবং বর্বরতাকে স্পষ্ট করে তুলেছে, যা পাঠককে স্তম্ভিত করেছে। পরবর্তী প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার অব্যয়পদ। পরবর্তী প্রশ্ন, বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে। পরবর্তী প্রশ্ন, নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। পরবর্তী প্রশ্ন, বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়্যার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। বাড়ি প্রথম পাঠশালা, যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। হি সিজ, হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে। তো এই ছিল আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলার প্রশ্নগুলির উত্তর। মডেল অ্যাক্টিভিটি টাস্কের অন্যান্য ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা প্রয়োজনে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে। এছাড়াও এই ভিডিওর অ্যান্সার শিট খুব শীঘ্রই পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তোমরা এটিকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিপ সাপোর্টিং অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।